ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা মানে সময় জেলা থেকে সরাসরি শুরুতেই নজর রাখবো এসআইআর চক্রান্তের অভিযোগে আগেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার গাজলের পর মুর্শিদাবাদের বহরমপুর এসআইআর চক্রান্তের অভিযোগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপিকে। যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়া শূন্য করে দিন। বুধবার মালদার গাজল, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর। ফের এসআইআর ইস্যুতে মমতার সুর সপ্তমে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও, উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তুমি তো 2001 ইলেকশনের পরে শুরু করেছিলে, 2004 ফাইনাল লিস্ট বেরিয়েছিল। এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না, আর কাউকে তাড়াবো না। আমরা করবো, আমরা লড়বো, আমরা করবো, আমরা জিতবো। নিউজ 18 বাংলা। আর এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে অতিরিক্ত চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ কোথাও কোথাও এসেছে, কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ এসেছে। শুধু এই রাজ্যে নয়, এই অভিযোগ ভিন রাজ্য থেকেও এসেছে। আর এবার বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট। কি পর্যবেক্ষণ আদালতের, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের কি পর্যবেক্ষণ এ বিষয়? দেখো সোনিয়া, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলা ছিল এবং সেই মামলা যেটা করেছিল অভিনেতা বিজয়ের দলের তরফ থেকে করা হয়েছিল, যেখানে বিএলওদের ওপর যে অত্যধিক চাপ দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে তারা কাজ করতে না পারলে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত রুজু করা হচ্ছে, সেই বিষয়টা নিয়েই কিন্তু তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত তারা উদ্বেগ প্রকাশ করেছে আজকে বিএলওদের এই প্রবল চাপের উপর, এবং সেখানে দাঁড়িয়ে বিএলওদের পাশে দাঁড়িয়েছে সর্বোচ্চ আদালত। সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটি ইলেকশন প্রসেস, সেই প্রসেসে অতিরিক্ত বিএলওদের বা সরকারি কর্মচারী যাতে নিয়োগ করা হয়, যারা বিএলওদের কাজের প্রেশার কমাবে, সেই বিষয়টা সব রাজ্যগুলিকে দেখার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি যদি কোনো বিএলও অসুস্থ যদি থাকেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার কেস টু কেস বেসিসে সেগুলোকেও বিবেচনা করার জন্য এদিন বলেছে সর্বোচ্চ আদালত। সোনিয়া, বেশ। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ভালোই অর্ডার দিয়েছে যে দরকার আছে অ্যাডিশনাল বিএলও নিয়োগ দরকার আছে, কিন্তু বিষয়টা এটা ইসিআই এর অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে 1 থেকে। প্রেশার অনেক কম হয়ে যেত। ধরুন এই যে ম্যাপিং এর কাজগুলো যদি অ্যাডিশনাল বিএলও থাকতো তাহলে শেয়ার করতো। ইসিআই কেন এত বিলম্বিত করলো? হ্যাঁ, অবশ্যই এটা ভালো হচ্ছে। রোগ বাড়ালে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয়। সময়টাও যদি একটু বাড়ানো থাকতো, আমাদের তো শুধু এইটুকু কাজ নয়, আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে, তার সঙ্গে কিন্তু এটা, তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি তখন আমাদের কি হয়, আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায় তাহলে কাজটা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি।
আর এদিকে কি ছবি দেখা গেল? বিএলও অধিকার রক্ষা কমিটির মিছিল, কমিশনের সামনে সেই মিছিলে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। ব্যারিকেড ভেঙে কমিশনে ঢোকার চেষ্টা, আর পুলিশ যখনই আটকাতে যায় তখন ঠিক এই ছবিটা দেখা যায়। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং তাদের কি কি দাবি দাওয়া রয়েছে সেদিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে তারা বলছে যে তাদের কাজের চাপ কমাতে হবে, যা প্রথম থেকে বিএলওরা বলে আসছে, এবং ডেটা এন্ট্রির বাড়তি চাপ দেওয়া যাবে না। 2 বছরের কাজ 1 মাসে শেষের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কিন্তু তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল একটু সেই ছবিটা দেখাই আপনাদের। দাবি নিয়ে কিন্তু এই নির্বাচন কমিশন ঘেরাও করেছিল বিএলও অধিকার রক্ষা কমিটি, আর এর মধ্যে ছিল নির্বাচন কমিশনের কাজের চাপে মৃত বিএলওদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। এই 11 দফা দাবির মধ্যে এটাও ছিল। কোনো অর্ডার সেরকম কিছু নেই, এবং যেটা আপনাদের বলছি যেমন ডেথ কেস বিএলওদের ক্ষেত্রে কিন্তু এক্স গ্রাসিয়া ছিল না। আমরা কমিশনের সাথে কথা বলে ওনাদেরকে রাজি করেছি যে আমরা পাঠাবো। কলকাতা জেলার ক্ষেত্রে তো ডিএম নয়, কলকাতার ক্ষেত্রে যেহেতু কলকাতা এরিয়া ভর্তি আছে পৌর কমিশনার, সেক্ষেত্রে পৌর কমিশনার হোক বা কাকি না, পৌর কমিশনার হয় না। এটা অবস্থা ভীষণ খারাপ। আমি এখানে কাকুতি মিনতি করছি আমার হাজবেন্ডকে বাঁচানো, আমি আর কিছু চাই না। সব সম্পূর্ণ দায়ী হচ্ছে এই ইসিআই। আমার হাজবেন্ডের নাম হচ্ছে অনির্বাণ ব্যানার্জি। এই হচ্ছে কার্ড। কি হয়েছিল আর এখন কি রকম আছে? ওনার পায়ে ইনফেকশন হয়ে গেছে, উনি পা হারাতে বসেছেন এখন। আর হাওড়ার দিকে নজর রাখবো, কারণ আরো এক বিএলও অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 1 বছর আগেই অস্ত্রোপচার হয়েছিল তার। ডোমজুরের বুথ লেভেল অফিসার জেলা শাসককে তিনি জানিয়েছিলেন, তারপরেও সুরাহা পাননি বলে অভিযোগ। আর এসআইআর এর কাজের চাপেই নাকি গুরুতর অসুস্থ, এমনটাই পরিবার দাবি করছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে কৃষ্ণনগরের বাসিন্দাকে। ঠিক আছে, আমি বলছি। এখন আমি সারাদিন ফিল্ডে থাকি, ফিল্ডে এসে 5টা 6টা কোনোদিন 7টার সময়তেও এসেছি। সেগুলো নিয়ে আবার ডিজিটালাইজ করা, এগুলো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, কেউ কোনো কথা কর্ণপাত করেনি। এখন আমার এই অবস্থা, বাড়িতে আমার প্রেগনেন্ট ওয়াইফ আছে, বৃদ্ধ বাবা মা আছে, আমার বাড়ির সঙ্গে 1 থেকে 1.5 মাস কোনো সাক্ষাৎ নেই। সেখানে কী হচ্ছে না হচ্ছে, আর এই পারিবারিক চাপ এবং এই পারিপার্শ্বিক চাপে আমার কাজ করা কোনো অসম্ভব নয়। আমি ডিএম ম্যাডামের কাছে রিকোয়েস্ট করছি আমাকে এখান থেকে অব্যাহতি দিন, তাহলে আমাকে সুইসাইড করতে হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, সাসপেন্ড হুমায়ুন কবির। হ্যাঁ, হুমায়ুন কবিরকে তৃণমূল সাসপেন্ড করলো। ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড করলো তৃণমূল। কিন্তু কেন সাসপেন্ড করা হলো, কি কারণ, যা জানা যাচ্ছে দল বিরোধী কাজের জন্যই সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএ এর হাতে কেস তুলে নিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। আর নাম না করেই হুমায়ুন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার নজর রাখবো, কোথাও মাটির রাস্তা, বর্ষায় হাঁটা যায় না, কোথাও রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি। কিন্তু এবার সেই দুর্ভোগের দিন শেষ। বাদুরিয়ার গ্রামে তৈরি হচ্ছে পাকা রাস্তা। 200 বছরে এই প্রথমবার পিংলায় থমকে থাকা রাস্তার কাজও শুরু হয়েছে। উত্তর 24 পরগনার বাদুরিয়ার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় তৈরি হচ্ছে ইট আর মোরামের রাস্তা, যা গ্রামের প্রথম পাকা রাস্তা। বাদুরিয়ার হুগলি কর্মকার পাড়া, এখানে ছিল মাটির রাস্তা। প্রতি বছর বর্ষায় ভোগান্তির এক শেষ, হাঁটা যায় না। স্থানীয়দের দাবি, এই কারণে অনেকেই পাড়া ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে।
সম্প্রতি এলাকায় বসে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেই ক্যাম্পে রাস্তা তৈরির দাবি জানান বাসিন্দারা। এরপরেই পদক্ষেপ। 700 মিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 1,80,000 টাকা। কাজও শুরু হয়ে গিয়েছে। এটা সম্ভব হলো পাড়ায় সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা প্রকল্প এসছে, সেই প্রকল্পে আমরা পাড়ার সবাই মিলে সেখানে যাই এবং আমাদের যে মেম্বার আছেন ওনার সহযোগিতায় এবং মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্প কারণে আজকে এই রাস্তার কাজটা বাস্তবায়িত হয়েছে এবং আমরা সবাই খুব খুশি। আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করে সেই প্রকল্পগুলো দ্রুত কার্যকর করার ব্যবস্থা করে। এটা রাস্তা আগস্ট মাসের 2 তারিখে পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে আসলো আর এখনই কাজ শুরু হয়ে গেল। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানকার বারগোকুল এবং দুজিপুরের মধ্যে 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গত বছর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এর জন্য পথশ্রী প্রকল্প থেকে বরাদ্দ করা হয় 1,86,00,000 টাকা। কয়েকদিন কাজ চলার পর বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। থমকে যাওয়া রাস্তার কাজ শুরু হলো পিংলায়। বকুলপুর থেকে বেলার পর্যন্ত যে রাস্তাটি হওয়ার কথা ছিল সেই মতো অবস্থায় ওই গুটি ফুটি পড়েছিল। বর্তমানে কাজটি শুরু হয়েছে। নিউজ 18 বাংলাকে আমাদের এই গোকুলপুর গ্রাম বা এই সমস্ত পথযাত্রীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিউজ 18 বাংলা। নজর এবার বারাসাতের দিকে। আবাসের তালিকায় 3 বার নাম উঠেছে, সমীক্ষাও হয়েছে। অভিযোগ তারপরেই নাম বাদ, জোটেনি পাকা বাড়ি। আর এরই বিরুদ্ধে সরব বারাসাতের কোটরা পঞ্চায়েত এলাকার 50-এর বেশি বাসিন্দা। কেউ থাকেন বেড়ার ঘরে, কারো বাড়িতে প্লাস্টিকের ছাউনি। এই শীতে চরম কষ্ট। অভিযোগ, আবাস যোজনার ঘর পেতে একাধিকবার আবেদন করলেও লাভ হয়নি, পাকা ছাদ জোটেনি। উত্তর 24 পরগনার বারাসাতের ঘটনা। আমার ধরো কাঁচা বাড়ি 3 বার ধরো সার্ভে হয়েছে, 3 বারই ওকে, ওটিপি ভেরিফিকেশন সবকিছু ওকে আছে, লাস্ট লিস্টের নামও আছে, যে কম্পিউটারে সেই সময় গিয়ে বলছে তোমার নাম নেই। আমাদের অভিযোগ কি কারণে বাদ গিয়েছে এইটা আমরা শুনতে চাই। বারাসাত 1 নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েত। এই এলাকার অনেক বাসিন্দারই পাকা ঘর নেই। আবাসের ঘর পেতে আবেদন করেন। বেশ কয়েকজন বাসিন্দার দাবি তাদের নাম আবাসের তালিকায় 3 বার উঠেছে, 3 বারই সমীক্ষা হয়েছে, জিও ট্যাগিং হয়েছে, বাড়ির ছবি তুলেছে সমীক্ষক দল, মোবাইল ফোনে তার মেসেজও এসেছে। এরপরেই তাদের নাম বাদ। অভিযোগ, যারা আবাসে ঘর পাওয়ার যোগ্য নয় তারা বাড়ি পেয়েছেন। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। নাম বাদ যাওয়ার কারণ জানতে মঙ্গলবার প্রায় 50 জনেরও বেশি বাসিন্দা বিডিও অফিসে যান। প্রথম থেকেই আমার নাম এসছে, 3-4 বার সার্ভেও হয়ে গেছে। হ্যাঁ, সব ক্লিয়ার, মেসেজ এসছে, সব কিছুই ক্লিয়ার। কোথায় ঘর করব সে জায়গাটাও ফটো তুলে নিয়ে গেছে, নিজে এখন বলছে নাম নেই। যে লিস্ট আমরা পেয়েছিলাম সেই লিস্টে এদের নাম আমরা খুঁজে পাইনি, কিন্তু এখানে এসে জানতে পারি যে আর একটা ফাইনাল লিস্ট আছে। সেই লিস্টে তাদের নাম ম্যাক্সিমাম, কিছু যারা আছেন অধিকাংশই তাদের নাম আছে, তারা টাকা পাবেন। ওনাদের বেশিরভাগই এলিজিবল ছিলেন, হয়তো একটা মিসকমিউনিকেশন থেকে ওনারা এসছেন। আর কিছু লোকজন ছিলেন যাদের বাড়ির কন্ডিশন যথেষ্টই ভালো। সেখানে আমরা যারা এনকোয়ারিং অফিসার ছিলেন তাদেরও কয়েকজনকে আসতে বলেছিলাম, তারা দেখেছেন, দেখে জানিয়েছেন বিষয়টা। তো যে কারণে নামগুলো হয়েছে, বাদ গেছে, তো তাদের এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে, তারা শুনেছেন, চলে গেছেন। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ভাগীরথীতে ভয়ঙ্কর ভাঙন। নবদ্বীপে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। উৎকণ্ঠায় কৃষকরা। নদী ভাঙন ঘিরে তরজায় তৃণমূল বিজেপি। এই জমিটার উপর নির্ভর আমার। আচ্ছা, এই জমিটা ভেঙে গেলে আমি কত বসবো, খেতে পাবো না। এটা কি ভাঙা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। এই জমিটা চলো বাঁধলে খেতে পাবো।
বিঘার পর বিঘা জমিতে সর্ষে এবং শাক আলু চাষ করছেন কৃষকরা, কিন্তু চিন্তায় নদিয়ার ভাগীরথী পাড়ের কৃষকরা। কারণ নবদ্বীপের বাহিরচর গ্রামে গত 2 সপ্তাহ ধরে পাড় ভাঙছে ভাগীরথী। এই নদীর পাড়েই বিঘার পর বিঘা চাষের জমি। কৃষকদের দাবি, ইতিমধ্যেই কয়েক বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে। একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে। আচ্ছা, গ্রামের দিকে চলে আসছে। প্রচুর জমি জায়গা, আলু অনেকটাই ভেঙে গিয়েছে। 1 বিঘা জমির মধ্যে সামান্য আর 2-4 কাঠা বেঁচে রয়েছে। জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুর হাওয়া মেলেনি। ধরুন এই যে আপনি দেখছেন যে আলু চাষ হচ্ছে, 1 বিঘা আলু চাষ করতে 35 থেকে 40,000 45,000 খরচ হয়। প্রতিনিয়ত ভেঙেই যাচ্ছে, সেই আলুর জমি শেষ। তার ক্ষতিপূরণও আমি চাইছি, দাবি করছি। এই যে গঙ্গা বলুন, ভাগীরথী বলুন, এই সমস্ত ব্যাপারটা সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতা। দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার কারণে আজকে কিন্তু ভাঙনটা হচ্ছে। এমপিরা কি করছে, আমরা যেগুলো করছি, রাজ্য সরকার যেগুলো করছে, সেগুলোকে টুকলি করে ওদের নামে চালিয়ে দিচ্ছে যে আমরা করছি। ওদের অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু ওরা করবেও না, ওরা বাংলাকে বঞ্চিতই করবে। আমাদের সাংসদ দীর্ঘদিন ধরে বলেছে যে তারা এই গঙ্গার ভাঙন বিষয়টা নিয়ে যদি একটা ডিপিআর তৈরি করে এবং সেটা তৈরি করে যদি আজকে কেন্দ্রীয় সরকারকে দেয়, রাজ্য সরকারের অসহযোগিতার ফলে আজকে এই অবস্থায়, এইরকম একটা ধরাশায়ী অবস্থায় আজকে কৃষকদের দিন কাটাতে হচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে। নদিয়ার নবদ্বীপ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। শীতকাল পড়ে গেছে, রাত যত বাড়ছে শীতও বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে চুরিটাও বাড়ছে। কালনা থেকে পূর্বস্থলী সব জায়গায় ছবিটা একই রকম, অভিযোগ একই রকম। পূর্ব বর্ধমানে একের পর এক দোকানে চুরি হয়ে যাচ্ছে। একটা দোকানে আবার চোরের ধার্মিক বোধ জেগে উঠেছে। কেন এ কথা বলছি? কারণ চুরির পর ধর্মগ্রন্থের উপর রেখে গিয়েছেন 50 টাকা। চুরি করা মহাপাপ, ভালোই জানে চোর। তাই কি পাপের বোঝা কমানোর চেষ্টা? চুরি করে ধর্মগ্রন্থের উপর 50 টাকা রেখে গেল চোরেরা। শীত পড়েছে, গ্রামের দিকে সন্ধে নামতেই রাস্তাঘাট শুনশান। সুযোগ বুঝে বাড়ছে চোরের দাপট। এই সময়টা বেছে নেয় কেন? এক শীত পড়েছে, আর ভোরবেলাটা শুনলাম 4টে নাগাদ টাইমটা বেঁচেছে। ওই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, ওই সুযোগটা চোরেরা কাজে লাগিয়েছে। আমি যা শুনেছি 12-13টা দোকানে শুরু হয়েছে, এখান থেকে তেঁতুলতলা অবধি। বুধবার পূর্ব বর্ধমানের কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দোকানে চুরি। একাধিক গুমটির তালা ভেঙে ঢুকে টাকা, এমনকি ফল, খাবার দাবারও সাবার করেছে চোরেরা। এক দোকান মালিকের দাবি, দোকানে থাকা 1750 টাকা চুরির পর ধর্মগ্রন্থের উপর 50 টাকা রেখে যায় চোর। আমাদের এখানে চুরি হয়েছে 4টে দোকান, এই লাইনে, এই পট্টিতে, আর ওই দিকে আরো হয়েছে। আমি 1750 টাকা কালকে রাতে রেখে গেছি, আর প্লাস খুচরো পয়সা ছিল 50 টাকা, সবই নিয়ে গেছে। একটা 50 টাকা রেখে নিই, বাদ বাকি সব নিয়ে গেছে। যেভাবে চুরি করে চোরেরা, বোঝা যাচ্ছে যে একটু ধার্মিক টাইপেরও আছে। তারপরে একটু ফলের দোকানে ফলও খেয়েছে, বলতে বলতে খেয়েছে, মানে অনিষ্ট করেছে ওরা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও 2টি দোকানে লুটপাট। বৈদ্যপুর এলাকায় মুদিখানার দোকানে টাকা, খাবার চুরি। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে শাটারের তালা ভেঙে ঢুকে 4 চোর। মোটামুটি 50+ উপরে জিনিস নিয়েছে। কয়েন ছিল, রেয়ার কয়েন ছিল, মোটামুটি নিয়েছে ওনারা। ব্র্যান্ডেড জিনিসগুলো সম্পূর্ণ, বডি পারফিউম নিয়ে গেছে, কাজু নিয়ে গেছে, কিসমিস নিয়ে গেছে। কিছুটা দূরেই তেলেনি বাজার এলাকার একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানেও তালা ভেঙে ঢুকে চোর। লক্ষ টাকার জিনিস চুরি করে চম্পট। আমার শুধু তার চুরি হয়েছে। কত টাকা লাগবে বলে? 1 লাখ টাকার মতো এখনো আছে পুলিশ। আগে আর একটা চুরি হয়েছে, সেইখানে সিসিটিভি ক্যামেরা চেক করছে। একই এলাকায় 2টো চুরি হলো? একই এলাকায় 2টো চুরি। আমার দোকানে একটু আগে একটা মুদি দোকানে চুরি হয়েছে, সেই দোকানে এখন পুলিশ আছে, তারা সিসিটিভি ক্যামেরা চেক করছে। সেই দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। হাতির হানা রুখতে বন দপ্তর সতর্ক। বাড়ানো হয়েছে নজরদারির টিম। আর হাতি যাতায়াতের রাস্তায় যখন এআই ক্যামেরা বসানোর কথা হয়েছিল, ঠিক সেই মতোই বসানো হয়েছে এআই ক্যামেরা। আর এতেই সাকসেস পাওয়া গেল। ঝাড়গ্রামের বনাঞ্চল লাগোয়া বাসিন্দারা কি বলছেন জানেন? তাদের দাবি, গত বছরের তুলনায় এবছর হাতির হানা কমেছে, সঙ্গে প্রাণহানিও কমেছে। ঝাড়গ্রাম, মাঝে মধ্যে এখানকার বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি, তাণ্ডব চালায়, নষ্ট করে ফসল।
হাতির মুখে পড়ে অনেকের মৃত্যুও হয়েছে। এই ছবিটাই বদলাচ্ছে। বন দপ্তরের দাবি, গত বছর তুলনায় এবছর হাতির হানা কমেছে। কারণ হাতির যাতায়াতের রাস্তায় বসানো হয়েছে এআই ক্যামেরা, বাড়ানো হয়েছে ট্র্যাকার টিম, নজরদারি গাড়ির সংখ্যা। বন সুরক্ষা কমিটি এবং কুইক রেসপন্স টিমের সঙ্গে সমন্বয় গড়ে তোলা হয়েছে। তাই লোকালয়ে ঢুকে পড়লে হাতিকে দ্রুত জঙ্গলে ফেরত পাঠানো হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ট্রেকার আমরা পুরোপুরি রিক্রুট করেছিলাম, রেখেছিলাম এবং তার সঙ্গে গ্রামবাসীদেরও আমরা সাহায্য পেয়েছি এবং আমাদের সমস্ত ফরেস্ট স্টাফ এতে পুরোপুরি ডিপ্লয় ছিল এবং তারা এফিসিয়েন্টলি কাজ করেছে। বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণ গিয়েছিল 15 জনের। এবছরের 30শে নভেম্বর পর্যন্ত সংখ্যাটা কমে 4। গত বছর প্রায় 50 হেক্টর ধান জমি নষ্ট করে হাতি। এবছরে 30শে নভেম্বর পর্যন্ত 8 হেক্টর ধান জমি নষ্ট করেছে হাতির দল। কৃষকদের দাবি, এলাকায় হাতির হানা কমেছে, তাই চাষও করছেন। আগে ক্ষয়ক্ষতিটা বেশি হতো চাষিদের। এই বছর তো সেরকম উপলব্ধি করতে পারছি না। এবছর মোটামুটি বলতে পারছি না, হাতির সেরকম নাই আমাদের এলাকায় ধানের সময় মরশুমে। ফসলে এবছর ক্ষতি করতে পারেনি। অন্যান্য বছর তো ফসল খেয়ে নিত। অন্যান্য বছর অনেক নষ্ট হয়, তুলনামূলক এবছর অনেকটা কম। এখানে যে ফরেস্ট আছে তারা সহযোগিতা করে, আমরা গ্রামে বন সুরক্ষা কমিটি আছি। আলিপুরদুয়ারের ফালাকাটা, একটা সময় এখানকার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়তো হরিণ। বাসিন্দাদের দাবি, তখন তাকে মেরে ফেলা হতো। সময় বদলেছে, সচেতনতা বেড়েছে, বদলেছে ছবি। বৃহস্পতিবার ফালাকাটায় ঢুকে পড়ে একটি হরিণ। বন দপ্তরে খবর দেন স্থানীয়রা। হরিণটিকে উদ্ধার করেন বনকর্মীরা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ওয়েদার আপডেট দিই। ভোরের দিকে কুয়াশা, শীতের ভালোবাসা আর জেলায় জেলায় শীতের আমেজ। আজ কলকাতায় শীতলতম দিন। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। এক মুঠো রোদে আমি তোমাকে চাই, চাই আমি তোমাকে চাই। শান্ত শহর, গুনছে শীতের প্রহর। মন বলছে, শীত আমি তোমাকে চাই। কুয়াশার চাদরে মুখ ঢেকেছে ভিক্টোরিয়া। ঠান্ডা হাওয়ায় মাঝে মধ্যে কেঁপে ওঠে হিয়া। শীতের আগেই শহরে শীতের আমেজ। বৃহস্পতিবার কলকাতায় মৌসুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছে 15.6 ডিগ্রিতে। আজকে একটু ঠান্ডাটা বেশি লাগছে। আমরা রোজ সকালে আসি তো স্কুলে, আজকে একটু ঠান্ডা লাগছে তাই পরে আসলাম। হ্যাঁ, শীতটা আমরা এনজয় করছি। ঠান্ডাটা একটু বেশি আছে, ঠান্ডা তো লাগছে, আগের থেকে একটু বেশি আছে। না, আগে একটু কম ছিল, আজকে একটু বেশি। হ্যাঁ, আজকেই বললাম। পারদ নেমেছে পুরুলিয়াতেও। তাপমাত্রা 14 ডিগ্রি। শীত শীত ভাব, আগুনে হাত সেঁকছে ভোরের পুরুলিয়া। তেরো ডিগ্রিতে বাঁকুড়া, চাদর মাফলারে মোড়া। উষ্ণতা পেতে চায়ে চুমুক। নিউজ 18 বাংলা।